অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে এনআইসিউতে রেখে, পাশাপাশি শিশু মারা গেছে, এই শিশুকে রেখে দেওয়া হয়েছে, রেখে দিয়ে বিল আদায় করা হচ্ছে, এরকম একটি গুরুতর অভিযোগ করা হয়। এর কোনো সত্যতা আছে কিনা, বা আসলে ঘটনার? আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন, আমি একটা করে প্রশ্ন উত্তর দিই। অতিরিক্ত বিলের যে ব্যাপারটা, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মান্থলি ইনকাম যদি বলি, এটা খুব বেশি না। তো সেক্ষেত্রে আমি একজন চিকিৎসক, কিন্তু আমার যে আর্থিক সামর্থ্য, আমার বাচ্চাকে যদি এনআইসিউতে রাখা লাগে, আমি যেটা মানে আমি কনফিডেন্ট এই ব্যাপারে যে আমি এটা পারবো না। আচ্ছা, হ্যাঁ, আমার আর্থিকভাবে সীমাবদ্ধতার কারণে আমার জন্য কষ্ট হয়ে যাবে। সুতরাং যেই লোকটা 20 থেকে 30,000 টাকা বেতন পায়, অথবা তার পুরো মাসের বাজেট হয়তো 50,000 টাকা, সে 2 দিনে বা 3 দিনে তার পুরো মাসের বেতন শেষ হয়ে যাবে। তো বাংলাদেশের মানুষের আর্থিক সামর্থ্যটা এতটুকু থাকে না যে তার বাচ্চার জন্য সে কয়েক লাখ টাকার সেভিংস করে রাখবে, যে তার ডেলিভারির সময় কোনো কমপ্লিকেশন হলে সে কিভাবে ম্যানেজ করবে। সুতরাং এখানে যে কোনো অ্যামাউন্টই বেশি মনে হয়। অর্থাৎ আমি যদি পার ডে 5,000 টাকা করে খরচ করি, বাচ্চাটা যদি 2 সপ্তাহ এনআইসিউতে থাকা লাগে, তাহলে 5-14-70,000 টাকাও অনেক বেশি নিশ্চয়ই ওভারঅল। কিন্তু একটা এনআইসিউতে সাপোর্টটা কেমন লাগে? অ্যারাউন্ড আপনার মোটামুটি একটা এনআইসিউতে একদিনে 15 থেকে 20,000 টাকা খরচ হয়। তাহলে তো এটা অবশ্যই অ্যামাউন্টটা বেশি। তো আমি যদি বলি, ঠিক সেম যন্ত্রপাতিগুলো ব্যবহার করে বিদেশে যদি এই চিকিৎসাটা একটা শিশুকে দেয়া হয়, সেখানে এই বিলটা হয়ে যায় হচ্ছে কয়েক হাজার ডলার, অর্থাৎ লাখ টাকার উপরে এটা চলে আসে। তাহলে মানে আমি একদিকে বললাম যে খরচটা বেশি, কিন্তু অন্যদিকে আবার দেখালাম যে বিদেশে খরচটা আরো বেশি। কিন্তু কথাটা কোথায়, যে বাংলাদেশের বিলের প্রতিটা টাকা দিতে হয় এই নিজের রক্তপানি করা ওই টাকা থেকে, এবং হচ্ছে এখানে অনেক ধন সম্পদ বিক্রি করে, বাসার টিভিটা ফ্রিজটা বিক্রি করে, জায়গা বিক্রি করে মা বাবারা এসে টাকাটা দেন। কিন্তু বিদেশে যেটা হয় যে মান্থলি একটা ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে, সেখান থেকে টাকা দিয়ে থাকে, এবং হয়তো সে প্রতি মাসে $200-300 করে পে করছে। পরবর্তীতে যদি কয়েক কোটি টাকাও লাগে, ইন্স্যুরেন্স থেকে সেটা কভার করা হচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই বাস্তবতা যে অ্যামাউন্টটা বেশি মনে হয়। এখন বেশি কেন সেটা একটু বলি। সেটা হচ্ছে যে একটা এনআইসিউতে আপনি দেখবেন যে একটা ওয়ার্ডে 1 বা 2 নার্স থাকে, 20-25 জন রোগী থাকে হয়তো, বা 10-15 জন রোগী থাকে, তাদেরকে দেখার জন্য একজন নার্স থাকে। একজন চিকিৎসক হয়তো 2-3টা ওয়ার্ড দেখেন। কিন্তু এনআইসিউতে ব্যাপারটা এরকম না। এনআইসিউতে হচ্ছে খুবই স্কিলড চিকিৎসক রাখতে হয়, তার অনারিয়ামটাও হয়তো ওয়ার্ডের একজন ডাক্তারের তুলনায় 2 থেকে 3 গুণ। এনআইসিউতে আইডিয়াল হচ্ছে একটা বেডের পিছনে একজন নার্স থাকবে। আচ্ছা। এবং অনেক সময় দেখা যায় যে একটা বেডে একাধিক নার্স দিতে হয়। কখনো কখনো দেখা যায় বা 2-3টা বেড একজন নার্স দেখছেন। একই সাথে যেই ক্লিনার বা অন্য সাপোর্টিং যারা স্টাফ থাকেন, ওদের সংখ্যাটা বেশি থাকে। এখানে যেই যন্ত্রগুলো থাকে, লাইফ সাপোর্ট মেশিন যেটাকে বলি, মেকানিক্যাল ভেন্টিলেটর, এগুলো অনেক দামি, 20-30 লাখ টাকা বা আরো দামিও রয়েছে। তারপর এখানে সিপ্যাপের যে যন্ত্রগুলো, এখানে যে অন্য যেই ইকুইপমেন্টসগুলো অনেক দামি। তো এই যন্ত্রগুলো কিন্তু আবার ফ্রিকোয়েন্টলি বিভিন্ন মেইনটেনেন্সের কাজ লাগে। যে সার্কিটের যে আমি হয়তো টেম্পারেচারের জন্য যে রেডিয়েন্ট ওয়ার্মারটা ইউজ করছি, ওই একটা চিকন একটা তার আমার বুকে যেটা লাগানো, সেই তারটার দাম হয়তো, এই শুধু একটা তারের দাম হচ্ছে 25,000 টাকা, 40,000 টাকা, এরকম 25 থেকে 40 বা আরো বেশি। তার অক্সিজেন আমি যে পালস অক্সিমিটারে দেখছি, এইটার দাম অ্যারাউন্ড হচ্ছে লাখ টাকার উপরে। অর্থাৎ এই ডিভাইসগুলোই হচ্ছে অনেক দামি, এই ইকোসিস্টেমটাই অনেক দামি, এবং একটা হাসপাতালের সবগুলো বেড কিন্তু অকুপাইড থাকে না। দেখা যায় যে 15 বেডের একটা এনআইসিউতে 3-4-5টা বেডে পেশেন্ট রয়েছে, এবং সেখান থেকেই কিন্তু হাসপাতালকে সার্ভাইভ করতে হবে। প্রাইভেট হাসপাতালগুলো কিন্তু কোনো দাতব্য প্রতিষ্ঠান না, তাকে প্রফিট করতে হবে। প্রফিট না করলে সে সার্ভাইভ করতে পারবে না, এবং এই ক্ষেত্রে তারা এই ব্যাপারগুলো মাথায় রেখেই বিলটা একটু বেশি করে ধরে। তবে কিছু কিছু ক্ষেত্রে এইখানে যে মানে হিসাবের এদিক সেদিক হয় না, সেটা আমি বলবো না। সেক্ষেত্রে অবশ্যই এরকম ট্রাস্টেড জায়গাগুলোতে যাওয়া দরকার, যারা বিলিং নিয়ে আলাদা করে কোনো ইস্যু করে না। ঠিক আছে। আবার আরেকটা ব্যাপার হয়, অনেক সময় দেখা যায় আমাদের রোগীরা একটা এনআইসির দিকে প্রথম দিন দেখলো যে বিল অনেক বেশি চলে আসছে। প্রথম দিন যেটা হয় যে অনেকগুলো মেশিনের খরচটা অ্যাড হয়। যেমন ধরেন আপনি সিপ্যাপ দিলেন, প্রথম দিন হয়তো এই যে সার্কিটটা যেটা দিয়ে শ্বাস নিচ্ছে, সেই নলটা কিনতে হচ্ছে, বা ঔষধ অনেকগুলো কিনতে হচ্ছে। তখন প্রথম দিন পরীক্ষা নিরীক্ষা অনেকগুলো হচ্ছে, প্রথম দিন দেখা যায় অ্যামাউন্টটা 30,000 ক্রস করে গেছে। তো সুতরাং সে হয়তো 1 দিন বা 2 দিন পরে চলে আসছে, সুতরাং তার জন্য তো রেশিওটা আরো বেশি মনে হবে।
এইরকম ব্যাপারগুলো থাকে, এই জন্য খরচটা বেশি এবং এটা অস্বীকার করার সুযোগ নাই। একটু সলিউশন কি হইতে পারে এটা হয়তো আমরা পরে অন্য কোনো ব্যাপারে বা আলোচনা করতে পারি। পাশাপাশি শিশুকে মানে মৃত শিশুকে আচ্ছা। রেখে দেওয়া হয়েছে মানে চমৎকার অভিযোগ আসে কোশ্চেন। আসে। শিশু মারা গেলে যার রুহ থাকবে না, তার যে হার্টবিট যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা মানুষ পচে গেলে মানে পচন প্রক্রিয়া যেটা সেটা শুরু হয়ে গেলে এটা কেউ ঠেকাইতে পারবে না। আর মেডিকেল সায়েন্সের যদি কারো ক্ষমতা থাকতো, তাহলে যে অনেক টাকার মালিক সে কি করতো, তার মা বাবাকে যেমনি হোক সে জীবিত না রাখতে পারলেও এই যে আইসিইউর মতো একটা সিচুয়েশনে যদি কোনোভাবে লাইভ রাখা যেত সেটা হয়তো করতো। তো এই টাইপের কোনো ব্যাপার আসলে নাই। তাহলে ঘটনাটা কি ঘটে? ক্লিনিক্যালি ডেড বলতে একটা ব্যাপার আছে, যে আমাদের বেসিক্যালি যেটা হয় যে আমাদের ব্রেইনের এই যে আমাদের স্পাইনাল কর্ডের একটা অংশ, সেটা হচ্ছে আমাদের হার্ট রেট বা আমাদের যে রেসপিরেটরি রেট এগুলো কন্ট্রোল করে। তো অনেক সময় দেখা যায় যে এইখানে আপনার হচ্ছে বাচ্চাটা ওভারঅল ডেড হয়ে গেছে, তার এই রেসপিরেটরি সেন্টারটা বা এই অংশটুকু কিছুটা কাজ করতেছে, কিন্তু ওভারঅল তার ব্রেইনের যে কোঅর্ডিনেশন বা ইসে এগুলো অনেকটুকু কম্প্রোমাইজড। অর্থাৎ ক্লিনিক্যালি যখন ডেড হয়ে যায়, তো এখান থেকে ফিরে আসার সম্ভাবনাটা খুবই 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 কম। কিন্তু এই সময়টাতে যেটা করা যায় সেই সময় হচ্ছে আপনার এই আয়নোট্রপস, যে ডোপামিন, ডোবিউটামিন, অ্যাড্রেনালিন, এগুলা দিয়ে সাপোর্ট দিলে হয়তো হার্টবিটটা কিছুক্ষণ থাকে বা একটা ডেফিনিট পিরিয়ড অফ টাইম থাকে, সেটাও অনির্দিষ্টকালের জন্য রেখে দেওয়ার সুযোগ নেই। তো এই কাজটা করলে যেটা হয় যে এই ব্যাপারটা আমরা খুব ফেস করি আর কি, সেটা হচ্ছে এনআইসিউতে বা আইসিইউতে ট্রিটমেন্ট যখন চলে, পেশেন্ট যখন ক্লিনিক্যালি ডেড হয়ে যায়, তখন হচ্ছে অনেক সময় ওরা পেশেন্ট পার্টিকে যখন আমরা বলি যে আমরা কি সাপোর্ট খুলে ফেলবো কিনা, সে তো ডাইং, তখন দেখা যায় তারা ডিসিশন দেন না। বা কারণ মনে হয় যে আমি যদি ডিসিশন দেয়, আমার ডিসিশনে যদি পেশেন্টের লাইফ সাপোর্টটা খুলে হয় সে মারা যায়, তার মানে আমার ডিসিশনে সে মারা গেল, আমি তাকে মেরে ফেললাম, দায়ী হয়ে এরকম যাবে। একটা দায়ী মানে হওয়ার একটা ভয় থাকে। অথবা আত্মীয় স্বজন বলবে যে আমি তো আমার বাচ্চারে ঠিকমতো ট্রিটমেন্ট করাইলাম না, আমি টাকার ভয়ে তাড়াতাড়ি লাইফ সাপোর্ট খুলে দিলাম। আচ্ছা। এরকম কিছু সোশ্যাল ইস্যু এখানে থাকে। আবার অনেক সময় দেখা যায় মিসকমিউনিকেশন হয়, দেখা যাচ্ছে পেশেন্টরা তো খারাপ অবস্থা, এখন যে উইন করে ফেলা যেতে পারে, আমরা যে একটা ক্লোজিং এর দিকে চলে যেতে পারি, এই ব্যাপারগুলোতে অনেক সময় দেখা যায় পেশেন্ট পার্টির সাথে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ঠিকভাবে কমিউনিকেট করা হয় না। তখন এই কথাগুলো আসে যে মৃত শিশুকে রেখে দেওয়া হয়েছে বা নল একটা দিয়ে কোনোভাবে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানো হচ্ছে। তো এই ক্ষেত্রে ফেসবুকে মাঝে মাঝে দেখবেন যে বলতেছে যে এই দিক দিয়ে নল একটা ঢুকায় রাখছে বা এরকম কোনো একটা ব্যাপার বলা হয়। তা আসলে এই ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে যে যদি কারো ফুসফুস কোলাপস হয়ে যায়, চেস্ট ড্রেন টিউব দিয়ে ফুসফুসটাকে নেগেটিভ সাকশন দিয়ে ফুলে রাখার একটা ব্যাপার, তো এইটা দিয়ে করা হয় না। আর কৃত্রিমভাবে বুক ফোলার নামার হচ্ছে যে মেকানিক্যাল ভেন্টিলেটর, ওটা যখন থাকে তখন মেশিন অন থাকলে তার বুকের ওঠানামা দেখা যেতে পারে। কিন্তু এরকম কন্ডিশনেও একটা বাচ্চাকে বেশিক্ষণ রাখার সুযোগ নাই, যদি সে মারা যায় তাহলে তো তার পচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে ওই যে ক্লিনিক্যাল যে ডেট যে জায়গাটা, ওই সময়টার মধ্যে এই ব্যাপারগুলো আসে। এই জিনিসটা হয়তো একদিন বা এর বেশি সময় প্রলম্বিত হতে পারে। অনেক পেশেন্টও বলে যে আমরা সাপোর্ট খুলবো না, আপনারা এটা কন্টিনিউ করেন। কিন্তু পেশেন্ট যদি তার কনসার্নটা জানিয়ে দেন যে আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, এই পেশেন্ট নিয়ে আমি আর বেশি দূর যেতে চাচ্ছি না, তো যদি আশা ভরসা খুব বেশি না থাকে আমরা কুইট করতে পারি। ইভেন যদি চিকিৎসার মাঝখানেও একজন রোগীর স্বজনরা সিদ্ধান্ত নেন যে আমি আর ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারছি না, যেহেতু একটা ব্যয়বহুল ব্যাপার, তো দেখা যায় আমরা চিকিৎসকরা এই ব্যাপারে তাদের সাথে ডিসিশনটা ওনাদের কথার আলোকেই নেই। কিন্তু এখানে অনেক সময় রোগীর পক্ষ থেকে একটু কনফিউজড একটা অ্যাপ্রোচ থাকে, ওনারা তখন কিছু বলতে চান না, তো পরবর্তীতে ব্লেমিং পলিটিক্স শুরু হয়ে যায়।